সাবজেক্ট হয় না। এই ভার্বের হেডওয়ার্ডটা হচ্ছে ডিজার্ভস, ডিজার্ভের হেডওয়ার্ডটা হচ্ছে নান, এই নানটা হচ্ছে আপনার হেডওয়ার্ড অথবা সাবজেক্ট। এটার কারণে ভার্বের সাথে হয়েছে এস বা ইয়েস। কাছে থাকলে আপন হওয়া যায় না। এই বাক্যের ফিগার, এই বাক্যের ফিগার আর এই বাক্যের ফিগার হচ্ছে সেম। এখানে নান, এখানে অল, এখানে বাট, এখানে বাট, এখানে দা ব্রেভ, এখানে মি, এখানে ডিজার্ভ, এখানে ওয়েন্ট। ওয়েন্টের সাবজেক্ট বা হেডওয়ার্ড অল, ডিজার্ভের সাবজেক্ট হচ্ছে হেডওয়ার্ড হচ্ছে নান। সেন্টেন্সটার অর্থ কি? নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। সুন্দর সাহসীরা ব্যতীত কেউ সুন্দর কিছু প্রত্যাশা করে না। নান ডিজার্ভ, কেউ প্রত্যাশা করে না। কথা কি বুঝতেছেন কিনা? নান ডিজার্ভ দ্য ফেয়ার। এই বাক্যটাকে এইভাবে সাজান, এই বাক্যটাকে এইভাবে সাজান, নান ডিজার্ভস, ডিজার্ভ দ্য ফেয়ার, নান ডিজার্ভ দ্য ফেয়ার বাট দ্য ব্রেভ, বাট দ্য ব্রেভ, সাহসীরা ব্যতীত কেউ ভালো কিছু সুন্দর কিছু প্রত্যাশা করে না। সো আপনি যা ভাবতেছেন তা না। ভার্বের কাছে যে থাকে সেই সাবজেক্ট, সেটা কখনোই না। আমি আপনাকে গতদিন বলেছিলাম, ভালো করে খেয়াল করে দেখেন। আমি যদি আপনাকে বলি দ্য পেন, দ্য পেন অফ রহিম ইজ অবলিক আর রেড, আপনি উত্তর কি করবেন? ইজ। এবার বলেন রহিম লাল না কলম লাল? অবশ্যই কলম লাল। অফটা কি? প্রেপোজিশন। সহজ কথা, প্রেপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে সেটা অবজেক্ট হিসাবে কাজ করে। প্রেপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে সেটা অবজেক্ট হিসাবে কাজ করে। এখানে যদি আমি পেনের সাথে এস দিই তাহলে এখানে হয়ে যাবে আর। তাহলে এই ইজ অথবা আর এর হেডওয়ার্ড কি? রহিম, পেন অথবা দা পেন্স। ভালো করে বুঝতে হবে ভাই, না বুঝে দৌড়ালে হবে না। ডিজার্ভ, ডিজার্ভ এই বাক্যে অবজেক্ট। এই ডিজার্ভের সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই, এটা প্লুরাল, তাই ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। ব্যাপারটা এমন না। এ বাক্যের হেডওয়ার্ড হচ্ছে নান। বাট এই বাক্যে যদি প্রশ্ন করে বাট কোন পার্টস অফ স্পিচ, 100% অ্যান্সার করতে হবে প্রেপোজিশন। তাহলে লিখেন বাট, লিখেন বাট ব্যতীত, বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন। কমেন্ট করেন সবাই। সম্পর্ক নাই, কাছে থাকলে আপন হওয়া যায় না। 30 বছর এক বালিশে মাথা রেখে সংসার করার পরেও একে অন্যের মন বুঝতে পারে না। সো ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল ব্রেভ, এই ব্যাপারটা আমি যদি এই বাক্যটা দিয়ে আপনাকে প্রশ্ন করতাম দা ব্রেভ কোন নাউন, অনেকেই বলতেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সহজ কথা, আমি যদি বাস্তবতা, সারা বাংলাদেশের নিগুড় বাস্তবতা, আপনাকে বাক্যটা ভেঙে দিলাম, এখন বাক্যটা আপনার কাছে ডিসক্লোজ, আনভেইল, উন্মুক্ত। এই বাক্যটা দিয়ে যদি আপনাকে প্রশ্ন করতাম যে এইটা হচ্ছে কোন ধরনের বাক্য, মানে এই দা ব্রেভ কোন নাউন, আপনি হুজুগে অ্যান্সার দিতেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অথচ অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল মুক্ত, একটু পরেই আমরা পাবো। অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। কমেন্ট করেন 100% আর্টিকেল মুক্ত। অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। কথা বুঝাইতে পারছি জেন্টলম্যান? এবার আসেন কালেকটিভ নাউন। কমন নাউন আপাতত বিদায়। কমন নাউনের গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাকে শিখাইছি। অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত, মনে রাখবেন। কমন নাউন নোট 1 লিখেন, আলটিমেটলি ওই কথায় কালেকটিভ নাউন লিখেন, লিখেন কমন নাউনের, কমন নাউন এর, কমন নাউনের সমষ্টি, কমন নাউনের সমষ্টিকে বলা হয়, কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। এটা প্রথম কথা লিখেন, কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। আমরা পাবো এই জাতীয় স্টেটমেন্ট, আমি কোনোদিন পাইছেন বলেন তো? আপনি একটা সিঙ্গেল অ্যাবস্ট্রাক্ট নাউন দেখাইতে পারবেন না যার আগে দা হবে। বাক্যের অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা আছে, আর ও অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জাতীয় একটা বাক্য আপনি দেখাইতে পারবেন। আর স্টেটমেন্ট, এই জাতীয় স্টেটমেন্ট আপনি বাংলাদেশের কোনো বই পাবেন না, গ্যারান্টি।
কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। খাতার বাম পাশে দেন কমন নাউন, আর ডান পাশে সবাই লিখেন কালেকটিভ নাউন প্লিজ। কমন নাউন, কালেকটিভ নাউন। খাতার বাম পাশে দেন কমন নাউন আর ডান পাশে দেন কালেকটিভ নাউন প্লিজ। দিয়ে এই যে দেখেন এই কথাগুলো একটু আগে যেটা বললাম সেই সব কথাগুলো এখানে লেখা আছে। ব্রেভ মনে রাখবেন, ব্রেভ অ্যাডজেক্টিভ, ব্রেভারি সাহসিকতা অ্যাবস্ট্রাক্ট নাউন, যার বাংলা তা, ধিন 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 তা, ইংলিশ শব্দের বাংলা তা, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর মনে রাখবেন দা ব্রেভ সাহসীরা কমন নাউন কিন্তু প্লুরাল। সো এই উদাহরণগুলো তোলেন প্লিজ, সবাই এগুলো একটু তোলেন, ছোট্ট করে এগুলো একটু তোলেন। প্লেয়ার, প্লেয়ারের সমষ্টি হচ্ছে আপনার টিম। স্টুডেন্টের সমষ্টি হচ্ছে আপনার ক্লাস। মেম্বারের সমষ্টি হচ্ছে আপনার কমিটি। সোলজারের সমষ্টি হচ্ছে আপনার আর্মি। গরু কাউ, ক্যাটেল বা হার্ড গবাদি পশুর দল। এটাই ছিল 43 বিসিএস। ভালো করে খেয়াল করে দেখেন 43, 44, 45 বিসিএস এর 3টা প্রশ্ন আমি আপনাকে কমন দিলাম। ফিশ মাছ, এটা হচ্ছে স্কুল, মাছের ঝাঁক। এরপরে হচ্ছে লায়ন, লায়ন প্রাইড, লায়ন হচ্ছে প্রাইড। এটা হচ্ছে বুক, বুকের সমষ্টি কি লাইব্রেরি। লায়ন মানে এটা মনে রাখবেন সিংহের দল, সিংহের দল, সিংহের দল। এটা হচ্ছে মাছের ঝাঁক, মাছের, মাছের ঝাঁক, মাছের ঝাঁক। খেয়াল করবেন মাছের ঝাঁক, এটা মানে হচ্ছে সিংহের দল, সিংহের দল। জাজ, জাজ, যাদের সমষ্টি হচ্ছে জুরি। তোলা হলে একটু ডান লিখবেন, যাদের সমষ্টি হচ্ছে জুরি। 16 হবে, স্কুলও হবে। স্কুল মানেও মাছের ঝাঁক। ভালো করে খেয়াল করে দেখেন, স্কুল মানে হচ্ছে মাছের ঝাঁক। তোলা হলে একটু ডান লিখবেন, ডান। স্কুল ইওর চাইল্ড, এই বাক্যে মনে রাখবেন, এই বাক্যে স্কুলটা হচ্ছে ভার, স্কুলে পাঠানো, স্কুলে পাঠানো। 46তম বিসিএস এসেছিল নাউন ভার্ব হয়, যেমন স্যান্ড মেশানো, সুগার, এগুলো নাউনও হয় ভার্বও হয়। তো স্কুলের 3টা ব্যবহার মনে রাখবেন। স্কুল যদি হয় বিদ্যালয়, মনে রাখবেন কমন নাউন। স্কুল মানে যদি হয় মাছের ঝাঁক, মনে রাখবেন কালেকটিভ নাউন। স্কুল ইওর চাইল্ড, তোমার শিশুকে স্কুলে পাঠাও, এই স্কুলটা হবে আপনার ভার্ব। এই স্কুলটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। কথা কি বুঝতেছেন কিনা? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বলতেছি ভালো করে খেয়াল করে দেখেন। স্কুল, বিদ্যালয় গণা যায়, বাংলাদেশে এত হাজার স্কুল আছে। কমন নাউন স্কুল। ওই যে বারবার বলতেছেন শোল, শোল মানে মাছের ঝাঁক, স্কুল মানে মাছের ঝাঁক। অ্যানালজি বই ভালো করে দেখবেন, স্কুল মানেও মাছের ঝাঁক, শোল মানেও মাছের ঝাঁক। আবার স্কুল ভার। কথা বুঝাইতে পারছি কিনা বলেন? আচ্ছা, এবার আসেন সবাই লিখেন প্লিজ। নোট 2, নোট 2তে লিখেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সর্বদাই, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। কালেকটিভ নাউন সমষ্টিবাচক, কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও, কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও সর্বদাই, সর্বদাই সিঙ্গুলার। কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও, কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও সর্বদাই সিঙ্গুলার। হার্ড মানেও গবাদি পশুর দল, হার্ড মানে গবাদি পশুর দল। ফারাবি গ্রুপে আমি মেসেজ করেছি ক্লাস 9টায় শুরু হবে, এরপরে শুরু করেছি। এখন নাউন সমষ্টিবাচক হলেও সর্বদাই সিঙ্গুলার। কথা কি বুঝতেছেন কিনা? যেমন দেখেন দা কমিটি, দা কমিটি কনসিস্ট,
oblique consist of 11 members. Committee, the committee কি হবে বলেন? SMS, আপনি যে পরিবারে বিলংস করেন, দা ফ্যামিলি, মনে রাখবেন দা ফ্যামিলি। ইজ, মনে রাখবেন দা আর্মি, মনে রাখবেন দা আর্মি। হ্যাজ, কালেকটিভ নাউন সমষ্টিবাচক হওয়া সত্ত্বেও কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। এই স্টেটমেন্টটা 99% ক্ষেত্রে সত্য, 100% কালেকটিভ নাউন সিঙ্গুলার না। এবার লিখেন হচ্ছে ব্যতিক্রম, লিখেন ব্যতিক্রম। কিছু ঘাটতেরা, লিখেন কিছু ঘাটতেরা। কালেকটিভ, কিছু ঘাটতেরা কালেকটিভ নাউন আছে, কিছু ঘাটতেরা কালেকটিভ নাউন আছে। যারা, প্লুরাল। সুতরাং এদের ভার্ব হবে প্লুরাল। কিছু ঘাটতারা কালেকটিভ নাউন আছে, যারা প্লুরাল। সুতরাং এদের ভার্ব হবে প্লুরাল। কিছু ঘাটতেরা কালেকটিভ নাউন আছে, যারা প্লুরাল। সুতরাং এদের ভার্ব হবে প্লুরাল। দেখেন, আপনাদের অত্যাচারে আসলে মরে যায়। সুতরাং ভার্বের সাথে এস বাই এস, এখানে হবে ইজ, এখানে হবে হ্যাজ। বোঝা উচিত শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্বের সাথে ইজ হয়, হ্যাজ হয়, ভার্বের সাথে এস বাই এস হয়। এটা আপনারা জানেন, বোঝেন, মানেন, কিন্তু পেঁচাচ্ছেন। কথা কি বুঝতেছেন কিনা? বাস্তবতা আপনি ভালো করেই জানেন। যেমন আমি হি এর সাথে ইজ হয়, হি এর সাথে হ্যাজ হয়, হি এর সাথে গোজ হয়। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এরা তিনজন থার্ড পারসন সিঙ্গুলার। না বোঝার কিচ্ছু নাই, বাচ্চামি করতেছেন আর কি। কথা বুঝাইতে পারছি? আসেন, কিছু ঘাটতেরা কালেকটিভ নাউন আছে, যারা প্লুরাল। সুতরাং এদের ভার্ব হবে প্লুরাল। ভাই 9:30টায় ক্লাস নেওয়ার কথা ছিল। এই ভাই, এই যে ঘাটতেরা কালেকটিভ নাউনের তালিকাটা তোলেন ভাই। এই যে ঘাটতেরা কালেকটিভ নাউন, এরা হচ্ছে প্লুরাল। এই ঘাটতেরা নাউনের তালিকাটা একটু তুলে ফেলেন সবাই। এই যে পিপুল, এরপরে পিসেন্ট্রি মানে বর্গা, সামান্য বর্গা চাষী কৃষক দল। রেন্ট্রি, ফল্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যতগুলো আছে তার মধ্যে পুলিশ আর পোল্ট্রি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই আসে। এর মধ্যে আরেকটা আছে ক্যাটেল, ক্যাটেলটাও মানে প্লুরাল। ভার্মিন, এটা কিন্তু শারমিন না, ভার্মিন, বিষাক্ত পোকামাকড়, ভার্মিন মানে হচ্ছে আপনার বিষাক্ত পোকামাকড়। এই তো সুন্দর রুমা ইসলাম, রুমা আক্তার, কত সুন্দর কথা যে বাকিব নাউন। ভালো করে মাথায় রাখেন, পুলিশ কালেকটিভ নাউন এবং প্লুরাল। আবারও বলতেছি, পুলিশ কালেকটিভ নাউন এবং প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, তাই হবে হচ্ছে আর। তোলা হলে একটু বলবেন। পিপল, পিসেন্ট্রি, জেন্ট্রি, ফল্ক, পুলিশ, পোল্ট্রি, ক্লার্জি, ক্লার্জি মানে যাজক মন্ডলী,
যাজক মণ্ডলী, ব্রেথেন, ভাত্রাবৃন্দ, ভাইধর সহোদর ভাই, সহোদর ভাই, সোয়াইন, অ্যারিস্টোক্রেসি, দ্য ইনফ্যান্ট্রি, পার্সোনেল, পার্সোনেল মানে হচ্ছে সামরিক, সামরিক কর্মকর্তাগণ, পার্সোনেল মানে হচ্ছে সামরিক কর্মকর্তাগণ, ক্যাটেল, আর্টিলারি, আর্টিলারি, হাইলাইটেড গুলো ইম্পর্টেন্ট, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা, পুলিশ, পোল্ট্রি, ক্যাটেল, এই তিনটা ইম্পর্টেন্ট। ভার্মিন শব্দটা বেশি মনে থাকবে না, তাই হাইলাইট করতে বলছি। ভার্মিন মনে রাখবেন, শারমিন রায় মাঝে মাঝে হয়ে ওঠে ভার্মিন, বিষাক্ত পোকামাকড়। কথা বোঝাতে পারছি? প্লিজ, বিষাক্ত পোকামাকড়। দেখেন পুলিশ, এটা পুলিশ, এই পুলিশ হচ্ছে থার্ড পারসন প্লুরাল, পুলিশ থার্ড পারসন প্লুরাল, তাই হয়েছে আর। কিন্তু ভালো করে লিখে রাখেন, দা পুলিশ, দা পুলিশ প্লুরাল, দা পুলিশ প্লুরাল, কিন্তু, কিন্তু দা মনে রাখবেন, পুলিশ ম্যান, পুলিশ ম্যান এটা কিন্তু আবার সিঙ্গুলার, দা পুলিশ ম্যান এটা কিন্তু আবার সিঙ্গুলার, এটা খুব ভালো করে মনে রাখবেন। পুলিশ না, পুলিশ ম্যান কিন্তু সিঙ্গুলার, পুলিশ ম্যান সিঙ্গুলার। ভার্মিন কালেকটিভ নাউন, কমেন্ট করেন। পুলিশ কালেকটিভ নাউন, যদি এটা অফলাইন ক্লাস হলো মুখে বলাইতাম, যেহেতু মুখে বলানোর সুযোগ নাই, তাই একটু কমেন্ট করেন। কথা কি বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করে দেখেন, আশেপাশে সবই নাউন, কথা বুঝতেছেন কিনা? আচ্ছা, এবার আসেন আমরা কিছু ঝামেলার মধ্যে থেকে বের হয়ে আসি। আচ্ছা, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন। আচ্ছা, আপনার বিবেককে জাগ্রত করেন, বিবেককে জাগ্রত করেন, সেটা হচ্ছে নাউন অফ, এটাও গুরুত্বপূর্ণ, নাউন অফ মাল্টিটিউড। আচ্ছা, নাউন অফ মাল্টিটিউড। আচ্ছা, এখানে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জানতে চাওয়া। মনে করেন টাইগার্স, বাঘগুলো, টাইগার্স মানে বাঘগুলো, এই নাউনের পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করব বলেন তো ভাই? এই নাউনের পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করব বলেন তো ভাই? নাউনের এই নাউন টাইগার্স, বাঘ, বাঘগুলো, বাঘ, বাঘগুলো, এর পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করব একটু বলেন তো ভাই প্লিজ। একজন লিখছে হি, একজন লিখছে ইটস। আচ্ছা, খুবই দুঃখের বিষয়, কষ্টের বিষয়, যেগুলো লিখতেছেন সেগুলো হচ্ছে আনারি টাইপের উত্তর। প্রথমত বলে রাখি, সেটা হচ্ছে প্রোনাউনের ক্লাসে আমরা যাইনি। ইট ইজ এর ভিতরে আছে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। যদিও সত্যি কথা বলতে অন্যান্য ব্যাচকে আমি যতটা হচ্ছে শাসন করতাম, আপনাদের আর এত শাসন করি না, কেননা বাস্তবতা হচ্ছে আপনারা খুব ভালোভাবে নিতে পারেন না, কেননা আপনাদের ইগো বেশি। যেমন গতকালকের ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে আপনাদের পার্টিসিপেশন নিশ্চিত করতে হবে। আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে সর্বমাত্র মানুষ প্লুরাল বোঝাতে দে ইউজ করা হয়। মনে রাখবেন, শুধু মানুষ না, প্লুরাল যে কোনো নাউনের পরিবর্তে, প্লুরাল যে কোনো নাউনের পরিবর্তে দে ইউজ করা যায়। প্লুরাল যে কোনো নাউনের পরিবর্তে দে ইউজ করা যায়। এটা প্লুরাল সংগঠন হোক, প্লুরাল প্রতিষ্ঠান হোক, প্লুরাল মানুষ হোক, প্লুরাল বস্তু হোক, প্লুরাল বিল্ডিং হোক, আর যে কোনো প্লুরাল নাউনের পরিবর্তে, প্লুরাল ইঁদুর হোক, বিড়াল হোক, ছাগল হোক, যে কোনো প্লুরাল নাউনের পরিবর্তে প্রোনাউন হবে দে। আপনি শুধুমাত্র ব্যক্তি বোঝাতে ইউজ করবেন তারা, আর প্লুরাল অন্যান্য নাউনকে বোঝাতে গিয়ে তাহলে নতুন প্রোনাউনের অবতারণ করতে হবে, এইটা আপাতত সম্ভব না। সো
এই সমস্ত কালেকটিভ নাউনই হচ্ছে সিঙ্গুলার। হাতে গোনা কয়েকটা কালেকটিভ নাউন ছাড়া সমস্ত কালেকটিভ নাউনই হচ্ছে সিঙ্গুলার। তাহলে নাউন অফ মাল্টিটিউড কি আসেন। আচ্ছা, ধরেন কমিটি। এই কমিটিতে অনেকগুলো মেম্বার থাকে, এটা আপনি জানেন। 14 সদস্য বিশিষ্ট, 52 সদস্য বিশিষ্ট। বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায়, বিজ্ঞানী না, সহসভাপতি যে কোনো দলেরই বাস্তবতা। তো আলটিমেটলি একটা কমিটিতে অনেক সদস্য বিশিষ্ট হয়, তাই না? কোনো একটা সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে যখন এই কমিটির সদস্যরা ভিন্ন মত পোষণ করবে, দুই দিকে যাবে। একটা স্কুল কমিটি, সেখানে 50 লক্ষ টাকা এসেছে প্রাইমারি স্কুলে, সভাপতি বলে হচ্ছে বিল্ডিং বানানো হবে, আর সেক্রেটারি বলে হচ্ছে আপনার মাঠের উন্নয়ন হবে। এই যে ভিন্ন মত, এই যে বিভাজন, এই যে দ্বিমুখিতা, এই যে দুইজন দুই পথে যাওয়া, এই যে ব্রেকআপ, এটাকেই বলা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। সহজ কথা, এই নাউন অফ মাল্টিটিউড হইলেই ওই কালেকটিভ নাউনটা হয়ে যাবে প্লুরাল। কথা বুঝাইতে পারছি? অর্থাৎ বাস্তবতা হচ্ছে, লিখেন যে সিদ্ধান্ত গ্রহণে, সিদ্ধান্ত গ্রহণে, ভালো করে বুঝেন, সিদ্ধান্ত গ্রহণে বিভাজন, বিভাজন, বিভাজন বোঝাতে, সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝাতে একে বলা হয়, একে বলা হয় নাউন অফ, একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। ভালো করে খেয়াল করে দেখেন, সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝাতে একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এক্ষেত্রে এক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি, এক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি হবে প্লুরাল। সুতরাং সুতরাং এদের ভার এবং প্রোনাউন গুলো হবে প্লুরাল। সহজ কথা, প্রোনাউন গুলো হবে প্লুরাল। ভালো করে খেয়াল করতে হবে। আর বিভাজন না হলে সিঙ্গুলার হবে। সহজ কথা। কথা কি বুঝাইতে পারছি? আসেন, তাই বলতে পারেন হচ্ছে ব্রেকআপ। ব্রেকআপ এক কথায় সংক্ষেপে লিখতে পারেন কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সমান সমান ব্রেক আপ, ব্রেক আপ সমান সমান লিখতে পারেন প্লুরাল। সহজ কথা। যে কালেকটিভ নাউন গুলো সর্বদাই সিঙ্গুলার, এদের ভিতরে যদি ব্রেকআপ হয় এরা হয়ে যাবে প্লুরাল। তখন এদের ভার্ব হবে প্লুরাল, এদের প্রোনাউন হয়ে যাবে প্লুরাল। আমার কথা কি বুঝাইতে পারছি? ভালো করে ভাবতে হবে। জুরি বোর্ড, জুরি, জুরি বোর্ড মনে করেন ওয়াজ, ওয়াজ অবলিক ওয়ার ডিভাইডেড, ওয়াজ অবলিক ওয়ার ডিভাইডেড অন দা ভার্ডিক্ট অফ, মনে করেন পরিমণি, পরিমণির মামলার ব্যাপারে। ভার্ডিক্ট মানে হচ্ছে আপনার রায়, ভার্ডিক্ট, ভার্ডিক্ট মানে রায়। আমার আর লেখাটা একটু ঝামেলা, VER DICT, ভার্ডিক্ট মানে হচ্ছে আপনার রায়, আরটা হচ্ছে আমার ঝামেলা। কথা কি বুঝতে? বিচারক থাকেন না, আলাদা আলাদা রায় দেওয়া। জুরিতে বেশ কয়েকজন বিচারক থাকেন। এখানে লয়ের কেউ আছেন, ভিন্ন মত পোষণ করা, ভিন্ন সিদ্ধান্ত দেয়া, ভিন্ন সিদ্ধান্ত, ভিন্ন সিদ্ধান্ত দেয়া। এবার বলেন এই জুরি বোর্ডে যারা আছে তারা কি একমত না বিভাজন অয়ার হবে? অবশ্যই বিভাজন। এখানে একমত হইল কিভাবে? ডিভাইডেড মানে আলাদা আলাদা রায় দেওয়া। একজন বিচারক বলে হচ্ছে যাবজ্জীবন, আরেকজন বিচারক বলে হচ্ছে ফাঁসি, আরেকজন বিচারক বলে হচ্ছে খালাস। তাহলে এটা একমত হইল কিভাবে ভাই? এটা তো অবশ্যই বিভাজন। ডিভাইডেড মানে হচ্ছে বিভাজন। এই বাক্যটা যদি আমি আপনাকে এইভাবে বলি, দা জুরি
দ্য জুরি ওয়াজ অবলিক ওয়ার ইউনাইটেড অন দ্য ভার্ডিক্ট, ইউনাইটেড অন দ্য ভার্ডিক্ট অফ পরিমণি রায়ের ব্যাপারে এই জুরি মানে হচ্ছে আপনার ইউনাইটেড মানে হচ্ছে একই রায় দেয়া, একই মত প্রদর্শন করা, একই মতামত দেয়া। কথা কি বুঝতেছেন? না বুঝে দৌড়াইলে তো হবে না। এবার বলেন এই জুরি কি ঐক্যমত না বিভাজন? দৌড়াদৌড়ি করলে তো হবে না রে ভাই। এই জুরির পরিবর্তে, এই জুরি যেহেতু বিভাজন, এর পরিবর্তে প্রোনাউন আসবে হচ্ছে দে অথবা দেম অথবা দেয়ার, যেটা যেখানে প্রয়োজন। সাবজেক্ট দরকার হলে দে, অবজেক্ট দরকার হলে দেয়ার, পজেসিভ অ্যাডজেক্টিভ দরকার হলে দেম, অবজেক্ট দরকার হলে দেম, আর পজেসিভ অ্যাডজেক্টিভ দরকার হলে দেয়ার। এটা হচ্ছে বাস্তবতা। এই জুরি হচ্ছে আপনার ঐক্যমত, এই কারণে হবে ওয়াজ। এই জুরির প্রোনাউন হবে ইট অথবা পজেসিভ অবজেক্ট ইট অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ হবে ইটস। না বুঝে দৌড়াইলে হবে না। কথা কি বুঝতেছেন কিনা? এই জুরির পরিবর্তে আমরা ইউজ করতে পারবো ইট, কেননা এই জুরিটা হচ্ছে আপনার সিঙ্গুলার, এই জুরিটা হচ্ছে আপনার প্লুরাল। কথা কি বুঝতেছেন কিনা? বলেন কি হবে? দ্য কমিটি মিট ইয়েস্টারডে। কমিটির সদস্যরা গতকাল দেখা করেছিল। অ্যান্ড ইট অথবা দে ওয়াজ অবলিক ওয়ার আনএবল টু অ্যাগ্রি। ইট অথবা দে ওয়াজ অবলিক ওয়ার আনএবল টু অ্যাগ্রি। অ্যাডমিশনে আপনাকে শেখাইতে পারে কমিটি একটা সংগঠন, তার পরিবর্তে ইট হবে। এগুলো ভুলে যান, ভুল। কথা বুঝতেছেন কিনা? বলেন কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটা হচ্ছে এইটা। দেখেন, সবচেয়ে গুরুত্ব, এই বাক্যটা লিখেন কমিটি, এই বাক্যটা লিখেন যদি কমিটি মিট সাক্ষাৎ করেছিল ইয়েস্টারডে, কমিটি মিট ইয়েস্টারডে অ্যান্ড ইট অবলিক দে ওয়াজ অবলিক ওয়ার এইবল টু অ্যাগ্রি। তারা মানে ঐক্যমত হতে, অ্যাগ্রি হতে, একমত হতে সক্ষম হয়েছিল। এবার দেখেন গল্পটা পাল্টে যাবে। তাহলে আপনি কি ভাবতেছেন? খালি খেয়াল করে দেখেন, এটাও বাদ দেন। এখানে একটা শব্দের খেলা, একটা হচ্ছে আনেবল, এখানে হচ্ছে এইবল। পুরো গল্পটা পাল্টে যাচ্ছে ওই গানের মতো। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বাক্যে যখন আনেবল আর এবল এলো রে। এইটা খেয়াল করে দেখেন আলটিমেটলি সম্পর্কটা কতটা পাল্টে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখেন সম্পর্কটা কতটা পাল্টে যাচ্ছে। এখানে ছিল শুধু আনএবল, এখানে হচ্ছে এইবল। ইংলিশের কোশ্চেন সলভে একটা হেডওয়ার্ড থাকে। ওই নাটের গুরু যদি আপনি বের করতে সক্ষম হন, পুরো গ্রামার, পুরো বাক্য ধ্বংস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই এবার কমিটি হচ্ছে সিঙ্গুলার, এর পরিবর্তে আমরা ইউজ করব ইট, এটা সাবজেক্টিভ পজিশন। এই কমিটি হচ্ছে আপনার প্লুরাল, এটা হচ্ছে সাবজেক্টিভ পজিশন, ওয়্যার হবে, এর জন্য ইউজ করব হচ্ছে আমরা দে। কথা কি বুঝছেন কিনা? কারণ এটা সাবজেক্ট। ভালো করে খেয়াল করে দেখেন, না বুঝে দোয়ালে তো সমস্যা ভাই। হ্যাঁ, সঞ্জিত ভুইয়া, কালেকটিভ নাউনের আগেও দা বসবে, একটু ধৈর্য রাখতে হবে, এটা বোঝানোকে একটু সময় দিতে হবে। সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন আলটিমেটলি ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন লেখার দরকার নাই। এই থিওরিটুকু লেখার জন্য হাফ পেজ ফাঁকা রাখেন, আমি শুধু একটু বোঝাই, আপনি একটু শোনেন। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন লেখার দরকার নাই। ওকে, আমি একটু জাস্ট দেখাবো আর বোঝাবো, কারণ আলটিমেটলি ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনে বলার কিছু নাই।
এর পরের অংশ লেখার কিছু আছে, আপনারা মোটামুটি ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট তোলার জন্য হাফ পেজ ফাঁকা রাখেন, আমি জাস্ট একটু দেখে দেখে বোঝাবো। আচ্ছা, যা এতক্ষণ বোঝালাম সেটা হচ্ছে এই যে বিভাজন, বিভাজন হইলেই খেয়াল করে দেখেন, বিভাজন ভালো করে খেয়াল করে দেখেন, বিভাজন শেষ করলাম। যাই হোক, আর যেতে চাচ্ছি না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন নিয়ে যদি আমি বলি, খেয়াল করে দেখেন, ম্যাটেরিয়াল নাউনের মূল বক্তব্যটা হচ্ছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন সাধারণত গণনা করা হয় না বা যায় না, কিন্তু ওজন বা পরিমাপ করা যায়। আমার মনে হয় ম্যাটেরিয়াল নাউন নিয়ে এই ব্যাপারটা বিশেষ বিশেষ আপনাদের টোটাল যে আমি রুটিন দিয়েছি তাতে আজকেই শুধু ছিল 9:30টায়। আপনাদের মতামত, কথার ধরন আর আপনাদের যে চিন্তা ভাবনা, মূল ফোকাস ম্যাটেরিয়াল নাউন মেজার এম, আমরা এম প্লাস এম লিখি, ধরেন মুরসালিন প্লাস মোনালিসা লেখেন না, তাহলে সবাই একটু কমেন্ট করেন এম প্লাস এম, মানে ম্যাটেরিয়াল নাউন মেজার করা যায়। এটার চেয়ে মানে রিয়েল বাস্তবতা আর নাই। ম্যাটেরিয়াল নাউন আপনি একটাও, যেমন চাল, ধান, আপনি আমাকে অভাবের তাড়নায় আমার কাছে এসে বললেন স্যার 3 দিন থেকে না খেয়ে আছে, আমাকে কিছু ধান অথবা চাল দান করেন। আমি যদি বলি এখানে 10 মণ ধান, গুনতে পারলে লইয়া যাও, গণা কি সম্ভব? না ভাই, গণা যাবে না। আমি যখন মরিচ কিনি, আলটিমেটলি এই মরিচটা কিন্তু আমি কিনি কেজি দরে পরিমাপ করে, এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু ডিম ভাজার সময় যখন আপনি বলবেন 3টা মরিচ দাও, এটা কিন্তু কমন নাউন ভাই। কথা কি বুঝতেছেন কিনা? ম্যাটেরিয়াল নাউন গণা গেলেও গণা হয় না। আমরা গরুর মাংস গুনে বিক্রি করি না, ওজন দরেই বিক্রি করি। কথা কি বুঝতেছেন কিনা? এটা হচ্ছে বাস্তবতা। যে বিষয়টা আমি আপনাকে বলেছিলাম সেটা হচ্ছে, যে কথাগুলো আমি আপনাকে বলেছিলাম আমার হ্যান্ড নোটে অর্থাৎ আমার বইয়ে এভাবেই দেওয়া আছে, যা পরিমাপ করা যায় তার ম্যাটেরিয়াল নাউন। একটু কল্পনা করুন আপনার বাসার মুদি দোকানের কথা, সেখান থেকে যা যা মেপে বা পরিমাপ করে বা ওজন করে কেনা যায় তা মূলত হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, আমি আপনাদের বলছিলাম খেয়াল করে দেখেন, একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে বাতাস, এটা প্রথম ক্লাসে। এরা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, ভালো করে ভাবেন, এরা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। এগুলো জায়গা দখল করে, এগুলো পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়। বাতাস পরিমাপ করা যায় বলেই গ্যাসের সিলিন্ডার বা অক্সিজেনের সিলিন্ডার বানানো যায়। সুতরাং এরা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। তাহলে সবাই একটু লিখেন, এয়ার লাইট সমান সমান এম এন, মানে ম্যাটেরিয়াল নাউন। অবশ্যই লেখা উচিত। আপনাদের ভিতরের যে ভুল, এই শিকড়টা আমি বের করছি। 500 টাকার বিনিময়ে আর কিছু না হোক, একটা ভুল তো দূরীভূত হয়েছে। ম্যাটেরিয়াল নাউন, আরেকটা কথা লিখবেন এখানে, ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত। ম্যাটেরিয়াল নাউন 100% হচ্ছে আর্টিকেল মুক্ত। ভালো করে খেয়াল করে দেখেন, ম্যাটেরিয়াল নাউন পরিমাপ করা যায়। সুগার, রাইস, সয়েল মাটি, স্যান্ড বালু, সল্ট লবণ, আয়রন লোহা, উড কাঠ, পেপার, হেয়ার, সোপ, গোল্ড, এগুলো একটাও গণা যায় না, সবগুলোই হচ্ছে আপনার ওজন বা পরিমাপ করা হয়। এসএমএস আসেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করে দেখেন, আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে মোটামুটি 2 পেজ ফাঁকা রাখবেন। কথা কি বুঝতেছেন কিনা? খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এটি দ্বারা সাধারণ কোনো ব্যক্তির দোষ, গুণ, অবস্থা বা পরিমাপের নাম। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কোনোভাবেই পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা, ডিটেক্ট শনাক্ত করা সম্ভব নয়। যেমন অনেস্টি, হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন, এগুলোকে কোনোভাবেই পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করতে পারবেন না। সুতরাং এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যার বাংলা তা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন 100%, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% মনে রাখবেন আর্টিকেল মুক্ত। অ্যাবস্ট্রাক্ট নাউন 100% কি মুক্ত? আর্টিকেল মুক্ত। তাহলে এই দুটো ব্যাপার তোলার জন্য হাফ পেজ রাখবেন সবাই।
আবার দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা শব্দ, আপনি যে বিষয়ে পড়াশোনা করেন তা মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ বিষয়ের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার গ্রাজুয়েশন করা বিষয়ের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইনভিজিবল। অ্যাবস্ট্রাক্ট নাউন ইনভিজিবল। সবাই লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন ইনভিজিবল। 19 সালে বা 20 সালে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় ছিল, উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে করোনার বিরুদ্ধে না, আমরা একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করছি। উই আর ফাইটিং এগেইনস্ট ইনভিজিবল এনিমি। অ্যাবস্ট্রাক্ট নাউন ইনভিজিবল। এখানে এমন কেউ আছেন যেমন এই যে বাড়ি, বিল্ডিং, মানুষ, আমি, বোর্ড, এরা দৃশ্যমান। এমন কেউ আছেন দেখাইতে পারবেন আপনি যে সাবজেক্টে পড়ছেন, আপনার সাবজেক্ট ইংলিশ, আপনার সাবজেক্ট অ্যাকাউন্টিং, আপনার সাবজেক্ট বোটানি, আপনার সাবজেক্ট কেমিস্ট্রি, এই সাবজেক্টের অ্যাকাউন্টিং এর কোনো ফিজিক্যাল শেপ আছে, ফিজিক্যাল ভিজিবিলিটি আছে? এনিওয়ান? প্লিজ রেইজ ইউর হ্যান্ড and prove that your subject have a physical visibility. একজনও বলবেন আপনাদের সাবজেক্টের নাম বলেন তো। দ্বারা নাউন তথা অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা যায়। মনে রাখবেন যেই সাফিক্স বা গুলো দ্বারা নাউন গঠন করা যায় কয়েকটা বাদে তার বেশিরভাগই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আপনাকে অ্যাবস্ট্রাক্ট নাউনের ভান্ডার দিচ্ছি। এখন আমি আপনাকে যে নাউনগুলো বলবো আপনি একটু খুঁজে দেখেন তো। এগুলো জাস্ট ভাই মুখস্থ, বোঝানোর বিষয়গুলো আল্লাহর কসম যে বিষয়গুলো ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি বোর্ডে লিখে লিখে বোঝাবো। যে বিষয়গুলো শুধু মুখস্থ এবং তোলা সেটা আপনাদের এখান থেকে দেখাবো। ডোন্ট মাইন্ড প্লিজ। আপনাদের শেখানোর ক্ষেত্রে আমার চিন্তা শক্তির কোনো ধরছে। আরেক পেজ ফাঁকা রাখবেন, অর্থাৎ মোটামুটি 1.5 পেজ ফাঁকা রাখবেন। আমি ক্লাস শেষে এগুলো দিয়ে দিব। নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায় তার বেশিরভাগই হচ্ছে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং আপনি দেখেন এইগুলো দক্ষতা, প্রুডেন্স, যেমন দেখেন আছে সিই দক্ষতা, প্রুডেন্স, প্রুডেন্স মানে হচ্ছে দক্ষতা, অবিডিয়েন্স মানে হচ্ছে অনুগত, চয়েস। এবার ডিফেন্স, আপনি এগুলো একটাও চাইলেও গুনতে পারবেন না, শনাক্ত করতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ সিওয়াই। এরপরে আছে লুনেসি, আর্জেন্সি, এখানে বসাই দিবেন এজেন্সি। মনে রাখবেন এজেন্সি আর এজেন্ট। এজেন্ট হচ্ছে মনে রাখবেন কমন নাউন এজেন্ট। বিকাশের এজেন্ট, অমুক ব্যাংকের এজেন্ট, কমেন্ট করেন এজেন্ট কমন নাউন। আর এজেন্সি প্রতিনিধিত্ব, এটা হচ্ছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এজেন্সি প্রতিনিধিত্ব, এটা হচ্ছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন। টিএইচ স্ট্রেংথ, মনে রাখবেন স্ট্রং অ্যাডজেক্টিভ, স্ট্রং, এই স্ট্রং থেকে স্ট্রেংথ। ট্রুথ, ইয়থ, লেজেন্ড, লেন্থ। তারপরে হচ্ছে ওয়াইড, ওয়াইড মানে প্রশস্ততা। ট্রুথ সত্যবাদিতা, এটা কি ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা সম্ভব? না রে ভাই, সম্ভব না। আইটিওয়াই বা টিওয়াই মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, যেটা 37তম বিসিএস এসেছিল। ফেইলটি, ফেইলটি দ্য নেম ইজ উইমেন, ফেইলটি মানে অবলা, নারী তুমি অবলা, দুর্বলতা, অবলা। ফেইলটি, অনেস্ট, অনেস্টি, বিউটি, প্রভার্টি, হিউম্যানিটি। ভালো করে খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা লিখতে পারেন ভার প্লাস এল, ভার প্লাস এল, ভার প্লাস এল। ডিনাই থেকে হচ্ছে আপনার ডেনিয়াল, ডিনাই। অ্যাপ্রুভ থেকে হচ্ছে আপনার অ্যাপ্রুভাল। রিমুভ থেকে হচ্ছে আপনার রিমুভাল। অ্যারাইভ থেকে হচ্ছে আপনার অ্যারাইভাল। রিসাইট থেকে হচ্ছে আপনার রিসাইটাল। ভালো করে খেয়াল করে দেখেন। এরপর থেকে আপনি নাউনের ক্লাস শেষ হওয়ার পরে নাউন রিলেটেড প্রশ্ন সলভ করতে বসবেন, গ্যারান্টি যদি একটাও না পারেন। এরপরে আমারে বললেন, ভালো করে খেয়াল করে দেখেন, এখানে লিখে রাখবেন ভার প্লাস এল, শুধু এল না, যখন খাতায় তুলবেন ভার প্লাস এল। এরপরে আলটিমেটলি খেয়াল করে দেখেন এজ, ম্যারিজ মানে কুরবানি মানে বিবাহিত, বিবাহ, কুরবানি বা বিবাহ, বিবাহ।
দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, বলেন সম্ভব না। এরপরে বন্ডেজ, হৃদয়ের বন্ধন, কারেজ, সাহসিকতা, কার্নেজ, হত্যাকাণ্ড, যেটা হচ্ছে মায়ানমারে ঘটেছে রোহিঙ্গাদের উপর, কার্নেজ। এরপরে দেখেন আর ওয়াই, এই যে দেখেন একটু আগে বললাম ব্রেভারি, সাহসিকতা, স্লেভারি, স্লেভারি মানে হচ্ছে দাসত্ব, ভিক্টোরি, এখানে এমন কেউ আছেন, বেগারি মানে ভিক্ষাবৃত্তি, ভিক্টোরি, ভিক্টোরিকে পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করবেন, আল্লাহর দোহাই এমন শক্তিশালী কোনো ব্যক্তি আছেন এখানে, ইউ ক্যান ডিটেক্ট ভিক্টোরি বাই 5 সেন্সেস, সম্ভব না। এরপরে বলছে ইজম, ইজম, আইএসএম, ইজম, হিরোইজম, প্যাট্রিজম, দেশপ্রেম, হিরোইজম, দেশপ্রেম শনাক্ত করা সম্ভব না। সোশ্যালিজম, অল্ট্রুইজম মানে হচ্ছে লিখেন পরোপকারিতা, হাজি মোহাম্মদ মহসিন, অল্ট্রুইজম, পরোপকারিতা, পরোপকারিতা, অল্ট্রুইজম, ইউ আর, প্লিজার, সিজার, মিজার, নেস, মনে রাখবেন অ্যাডজেক্টিভ প্লাস নেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান হয় নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান হয় নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নেস বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ প্লাস নেস, যেমন এই যে কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, অ্যাডজেক্টিভ, নেস, হ্যাপি, নেস, ফরগিভ, ফরগিভেন, ফরগিভ, নেস, ব্রড মানে উদার, ব্রডনেস, সফট, নেস। কথা কি বুঝতেছেন কিনা? এটা জানেন, এটা জানেন। শিপ, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব ডিটেক্ট করা যায় না, ফ্রেন্ডশিপ, কিনশিপ, আত্মীয়তা, ওনারশিপ, পার্টনারশিপ, এগুলোকে কোনোভাবেই ফিজিক্যাল ফর্মে ডিটেক্ট করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ দেখেন, শিপ, টিউড, ম্যাগনিটিউড, সলিটিউড, সলিটিউড মানে তো ওই যে বলেন একাকিত্বতা, একাকিত্বতা, সার্ভিটিউড মানে দাসত্ব সূচক, হুড, হুড, এই যে ম্যান কমন নাউন, ম্যানহুড অ্যাবস্ট্রাক্ট নাউন, মাদার কমন নাউন, মাদারহুড অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ড কমন নাউন, চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রাদার কমন নাউন, ব্রাদারহুড অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ব। ভালো করে খেয়াল করে দেখেন, ডোম, উইজডম, উইজডম মানে সবাই কমেন্ট করবেন প্রজ্ঞা, এটা বই দেওয়া আছে জ্ঞান, জ্ঞানের আপার লেভেল হচ্ছে প্রজ্ঞা, উইজডম অবশ্যই কমেন্ট করবেন প্রজ্ঞা, এটা কমেন্ট করবেন। মার্টারডম, শহীদ, ফ্রিডম, কিংডম, মণি, মণি মানে হচ্ছে পার্সিমনি, কৃপণতা, যেটা হচ্ছে মেয়েরা, কৃপণতা, মণি মানে কৃপণতা, পার্সিমনি, ম্যাট্রিমনি। খুবই গুরুত্বপূর্ণ, রেড, রেড, কিনট্রেড মানে আত্মীয় স্বজন, কিনট্রেড মানে আত্মীয় স্বজন, কিনট্রেড, সরি আত্মীয় স্বজন না, কিনট্রেড মানে এটা কাইন্টেড না, সরি এটা কিনট্রেড না, কাইন্টেড মানে প্রজাতি, প্রজাতি, কিনট্রেড না, না কিনট্রেড, কিট অ্যান্ড কিন, এটা মেবি আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন ভুলে গেলাম। হেট্রেড মানে হচ্ছে ঘৃণা, যদি কখনো প্রশ্ন আসে হেট, হেট ভার্বের নাউন কি, তাহলে বলবেন হেট্রিড, হেট্রিড মানে হচ্ছে ঘৃণা, হেট্রিড, হেট্রিড মানে ঘৃণা। লাস্টে আছে দেখেন হচ্ছে মেন্ট, এগ্রিমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট, এগ্রিমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা,